নমস্কার বন্ধুরা, আমি কেকা। আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করব ইস্কন মন্দিরের প্রসাদম। আমরা সবাই যখন ইস্কন মন্দিরে যাই তখন সকলেই কিন্তু আমরা প্রসাদম পেয়ে থাকি। আর এই প্রসাদম কি করে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি ইস্কন মন্দিরের থেকেই শিখেছি। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি সবজি, আলু, গাজর, ঝিঙে, পটল আর কলমি শাক। আর মশলা বাটার জন্য নিয়েছি সাদা জিরে, কাঁচা লঙ্কা, আদা। আর এটাকে পেস্ট করে নেব। আর এদিকে আমি সম পরিমাণ চাল আর ডাল নিয়েছি। এখানে মুগ ডাল নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়েছি। আর গোবিন্দভোগের চালটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। প্রথমে মুগ ডালটাকে ভেজে নেব শুকনো খোলায়। আমি মুগ ডালটাকে ভাজবো ঠিক যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসে। সুন্দর গন্ধ এসে গেছে। এবারে আমি জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিই। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল এখানে আমি দিচ্ছি। আর এখানে কিন্তু অতি তেলের প্রয়োজন হবে না, কারণ সবজি দিয়ে একটা জল বেরোবে। আর এখানে এখন আমি অনেকগুলো ফোড়ন দেব। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, দিয়ে দিচ্ছি জয়িত্রী, সামান্য একটু জয়িত্রী দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু নেড়ে দেব, কারণ যদি একভাবে থাকে তাহলে পুড়ে যেতে পারে। যাতে মশলাটা না পড়ে সেই দিকে খেয়াল রাখবেন। বন্ধুরা, ভগবানের প্রসাদ এই জন্যই এত সুন্দর হয়। এত সুগন্ধি জিনিস ব্যবহার করা হয় আর ভগবানের কৃপা দৃষ্টি তার মধ্যে থাকে, যে তার জন্য ভগবানের প্রসাদ এত অপূর্ব হয়। আমরা বাড়িতে অনেক চেষ্টা করলেও কিন্তু এত সুন্দর প্রসাদম আমরা তৈরি করতে পারি না। কিন্তু এখানে খুব সুন্দর সুগন্ধি দিয়ে এত সুন্দর তৈরি করা হয়। দিয়ে দিলাম একটু সাদা জিরে। আর এবারে দিয়ে দিচ্ছি মৌরিও হাফ চা চামচ করে সমস্ত মশলাগুলো আমি দিচ্ছি। আর দিয়ে দেব ধনে আর কালো সর্ষে। এবারে দিয়ে দিলাম ধনে। আর এই ধনেটা যখন ভাজার পরে প্রসাদের সাথে মুখে পড়ে, ভগবানের প্রসাদে দেখবেন মুখে ধনে পড়ে, তখন এটা গন্ধটা এতটাই ভালো লাগে, কারণ এটা ভাজা হয়ে যায় যেহেতু, এই জন্য এত সুন্দর হয়। দিয়ে দিলাম কালো সর্ষে। এই ফোড়নটা দিয়ে এখনই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আরও একটু পাঁচফোড়নও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন। একে একে সমস্ত সবজি আমি মেশাবো। চৌকো চৌকো করে কেটে রেখেছি আলু। এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু শক্ত সবজি, প্রথমে শক্ত সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব। ওই চাল ডাল একদম সেদ্ধ করে, সবজি দিয়ে সেদ্ধ করে একটু তড়কা দিয়ে দিলাম, এরকম করে কিন্তু প্রসাদম তৈরি হয় না বন্ধুরা। আর যার জন্যই কিনা এত সুন্দর লাগে খেতে। আর সমস্ত শক্ত শক্ত সবজিগুলোকে একটু রোস্ট করে নেওয়া হয় প্রথমে, খুব ভাজা না হলেও মোটামুটি একটু ভেজে নেওয়া হয়। দিয়ে দিলাম গাজর, ওরকমই চৌকো চৌকো করে আমি কেটে রেখেছি গাজর, সেই গাজরটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এগুলোকে আমি কড়াইতে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব আমি পটলগুলোকে মাঝখানে ফালি দিয়ে আর লম্বা করে কেটে মাঝখানে ফালি দিয়ে পাতলা করে কেটে নিয়েছি বন্ধুরা। আর পটলটা যেহেতু শক্ত সবজি, আর গায়ের থেকে একটু একটু বাকল ফেলে দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিয়েছি। আর দিয়ে এটাকে ভালো করে এখন আমি ভেজে নেব। এবার আমি সবজিগুলোর মধ্যে একটু নুন পরিমাণ মতন হলুদ দিয়ে দেব বন্ধুরা। আর এটাকে নুন হলুদ দিলে কি হবে, সবজিগুলো একটু নরম হয়ে যাবে। আর ভালো মতন জল বেরিয়ে গেলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিটাকে আমি একটু ঢেকে রাখছি। ঢাকা দিয়ে দিলে এটা আর একটু সুসিদ্ধ হয়ে যাবে। আর দেখুন সবজিটা কি সুন্দর মজেও একটু এসেছে। আর রঙটাও কিন্তু যাতে সুন্দর থাকে, সবজিগুলো পুড়ে না যায় বন্ধুরা, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এটা তৈরি হচ্ছে প্রসাদম। এবার আমি এর মধ্যে ঝিঙে যোগ করছি। ঝিঙে যেহেতু নরম সবজি, তার জন্য এবার ঝিঙেটা দিচ্ছি। আর ঝিঙেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঝিঙে দিয়েও জল বেরোবে, আর সেই জলেও কিন্তু সবজিগুলো আরও একটু সেদ্ধ হয়ে যাবে। আর ঝিঙেটা দিয়েও আর একটু নাড়াচাড়া করব, কিন্তু এই ক্ষেত্রে ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না। আর
এই পর্যায়ে একটু আমি মিশিয়ে দেব। এই পর্যায়ে সামান্য আমি একটু হিঙের ব্যবহার করেছি বন্ধুরা, খুবই অল্প একটু হিং দিয়েছি। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেস্টটা দিয়ে দিলাম, সাদা জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো যাতে আদার গন্ধ না আসে। আর যতক্ষণ না আদার গন্ধ যায় ততক্ষণ কিন্তু আমি এটাকে ভালো মতন কষিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগে তা আরও যদি আপনারা ভালো ভালো কিছু রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করে দেবেন। আর ফ্যামিলি, ফ্রেন্ডস, বন্ধুদের মধ্যে আমার ভিডিওসগুলো একটু শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্টস করে দেবেন, আর অন্ততপক্ষে ছোট্ট একটা লাইক যদি দিয়ে দেন তাহলে অনেক ভালোবাসা আপনাদের জন্য আমার অবশ্যই থাকবে এবং আমি অনেক কৃতজ্ঞও থাকবো আপনাদের কাছে। ভালো করে কষিয়ে নেব, মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, আর একটা টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর সেই টমেটোটাকেও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নেব। দেখুন ভালো করে যে কত জল বেরিয়ে গেছে, এই যে জলটাকে যতক্ষণ না শুকোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে যাব, এতে আদার গন্ধটা একেবারেই চলে যাবে। এরপর আমি এর মধ্যে ভাজা মুগ ডালটা যেটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভেজে সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ এটা নাড়িয়ে একটু কষিয়ে নেব। জাস্ট একটু কিছুক্ষণ 5 মিনিটের মতন নাড়িয়ে নিলেই তাহলেই হয়ে যাবে। তারপরে এর পরিমাণ মতন এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে ডালটা যেহেতু সেদ্ধর ব্যাপার আছে, ডালটাকে আগে সেদ্ধ করে নেব, তার জন্য পর্যাপ্ত পরিমাণে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি একটু নিজের মতন করতে চেয়েছি। দেখুন, ইস্কন মন্দিরে যেহেতু এটা ভোগ প্রসাদ অনেক লোককে পরিবেশন করা হয়, সেজন্য এখানে অনেক জলের ব্যবহার করা হয়, আর সেই পাত্রটিও অনেক বড় থাকে, জল ধারণ করার ক্ষমতা ওই পাত্রটির অনেক বেশি রয়েছে। কিন্তু যেহেতু এটা আমি আমার বাড়িতে ছোট্ট একটা জায়গাতে করছি, করার মধ্যে সেই জন্য আমি অতটা পাতলা কিন্তু খিচুড়িটা তৈরি করব না। এখানে জলটা আপনি যত বেশি দেবেন আপনার খিচুড়ির ঘনত্ব ততটাই পাতলা হবে, কিন্তু যেহেতু এটা বাড়িতে আমি করছি সেই জন্য আমি কিন্তু অতটা পরিমাণে জল দেইনি, কারণ অত পাতলা খিচুড়ি বাড়িতে স্বাভাবিকভাবে খাওয়া হয় না। তার কারণ হচ্ছে অনেক বেড়ে যাবে, তাতে অসুবিধাই হবে, কারণ অত খিচুড়ি খাবে কে। আর সেজন্য আমি এখানে পরিমাণ মতন আন্দাজ মতন জল দিয়েছি। আপনি চাইলে আরও একটু পাতলা করে নিতে পারেন। আর জায়গাটা তার জন্য কিন্তু অবশ্যই বড় হতে হবে, কারণ সেদ্ধ হয়ে ফুলে উঠলে তখন বড় জায়গা না হলে উপচে পড়ে যেতে পারে। এই পর্যায়ে বন্ধুরা আমি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, শুধুমাত্র রঙটাকে একটু সুন্দর আনার জন্য, আর দেখতে তাতে রঙটা খুব সুন্দর আসবে। আর এবারে আমি ডালটা ফুটে উঠতে দেবো, জাস্ট একটু ফুটে উঠলেই হবে। আর জলটা ভালো করে দিয়ে পুরোটা সম্পূর্ণটা ভালো করে নেড়ে দিয়েছি, নেড়ে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো ফুটে ওঠার জন্য। এদিকে আমি একটা ছোট্ট বাটির মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, কারণ খিচুড়িটা পরিবেশন করব কিছু একটু ভাজা দিয়ে, তা একটু এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর সামান্য ময়দা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আর মিশিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন, কালো জিরে, সামান্য হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য খাবার সোডা। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব, আর এই থিক ব্যাটারটা করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক যখন খিচুড়িটা তৈরি হয়ে যাবে পরিবেশন করব, তখন আমি এখানে আমি বেগুনিটা ভেজে আমি এটা সার্ভ করে নেব। ছোট্ট একটা বেগুন ছিল, আর ছোট্ট বেগুনটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, আর সেটা দিয়ে আমি একটু হালকা ফ্রাই করে নেব। পুরো বেগুনি যেমন ফুলে ওঠে সেরকম নয়, জাস্ট একটু লেয়ারিং দিয়ে বেগুনটাকে আমি ভেজে নেব। ডালটা সুন্দর ফুটে উঠেছে। আমি এই পর্যায়ে দেখুন একটু থিকনেসও বেড়ে গেছে, কারণ ডালটা যেহেতু গলে গেছে তার জন্য এটার থিকনেসটা একটু গাঢ় হয়েছে। আর এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। এখানে আমি গোবিন্দভোগের চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সমপরিমাণ চাল আর সমপরিমাণই ডাল নিয়েছি, নিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে দেখা যাবে কিছুক্ষণ ঢাকা দিলেই এটা ফুলে উঠবে, কারণ সেদ্ধ হয়ে যাবে চালগুলো, তখনই এটা ফুলে উঠবে। ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর দেখুন চালগুলোও কি সুন্দর ফুলে উঠেছে।
এখনও পুরো সেদ্ধ হয়নি, আরও একটু সেদ্ধ হবে। আর এই পর্যায়ে আমি যেহেতু আমার ফ্লেমটা পুরো হাই স্পিডে ছিল, তা সেরকম এখন আর রাখবো না, কারণ এটা অলরেডি ফুলে উঠেছে এবং অনেকটাই ফুলে উঠেছে বন্ধুরা। আর এবারে মনে হচ্ছে এই চালটা এই পাত্রের থেকে বেশি পরিমাণ হয়ে যাবে, তার জন্য একটা অন্য পাত্রে হয়তো আমাকে ট্রান্সফার করতে হবে, হাফ হাফ করে বয়েল করে নিতে হবে, নয়তো ভালো মতন চালটা ফুটে উঠবে না। আর এখান থেকে আমি তুলে রাখছি একটা অন্য পাত্রের মধ্যে, ওইখানেও আমি ফুটিয়ে নিচ্ছি, পরে একসাথে মিশিয়ে দেব, তাহলে কনসিস্টেন্সিটাও সুন্দর থাকবে আর সম্পূর্ণ জিনিসটা ফুটে উঠবে। আর এখান থেকে আমি হাফ করে একটু তুলে নিচ্ছি, কারণ চালটা এখনও ফোটা অনেকটাই বাকি আছে, আরও একটু ফুটতে নেবে, কারণ চালটা আমার পুরনো চাল ছিল, নতুন চাল হলে হয়তো এটাতেই হয়ে যেত। দিয়ে রাখবো আর আঁচটাকে আরেকটু সিম করে দেব, যাতে সুন্দর মতন পুরো সেদ্ধ হয়ে যায়। ঢাকনা তুলে দেখব কি অবস্থায় রয়েছে। পাশে আমি আরও একটা জায়গাতেও দেখুন, এখানেও ফোটাচ্ছি, দুটো হাফ হাফ করে করে নিয়েছি। আর দেখছি এই পর্যায়ে কি অবস্থায় রয়েছে খিচুড়িটা। ঢাকনাটা তুলে দেখছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর পুরো ঘন হয়ে ফুলে উঠেছে, দারুণ দেখতে লাগছে বন্ধুরা, খুব সুন্দর। আর এবারে আমি ওখানেও সেদ্ধ হয়ে গেছে, আর ওখানে একটু জল বেশি দিয়ে রেখেছিলাম আমি, যাতে ওই জলটা দিয়ে এই জলটায় মিক্স করে পাতলার কনসিস্টেন্সিটা ঠিক হয়ে যায়। ওটাও সেদ্ধ হয়ে গেছে, আবার ওইটাকে মিশিয়ে দেব, তাহলে আর নাড়াতে আমার কোনো কষ্ট হবে না। এবারে একটুখানি একসাথে দুটোকেই মিশিয়ে সমপরিমাণ সমস্ত জিনিস দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার প্রসাদম। বন্ধুরা, নুনটা খুব কম ছিল, তাই এখানে অনেকটাই নুন কম ছিল, তাই একটু পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি আমি। আর একটু চিনি মিশিয়ে দিচ্ছি, আর ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এবার আমি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়োকে, ধনেকে মৌরিকে ভেজে রোস্ট করে রেখেছিলাম সেটা দিলাম, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে এটাকে ছড়িয়ে এবারে মিশিয়ে নেব, আর দিয়ে দেব পরিমাণ মতন ঘি। ঘি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে এটাকে সম্পূর্ণটা যাতে মিশে যায় এরকমভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা, এটা আমার হোমমেড ঘি, আর এই ঘিয়ের শর্টসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন এই ওয়াইটিতে এই ঘিয়ের শর্টসটা। এটা হোমমেড ঘি, দুর্দান্ত হয়েছিল। এটা একটা মোষের দুধের, গাওয়া দুধের ঘি, খুবই টেস্টি এই ঘিটি। এই ঘিটি আমি এই প্রসাদমে দেব। এবার এর মধ্যে গন্ধলেবুর রস আমি ছড়িয়ে দেব। গন্ধলেবু একটা আমি এখানে 1.5 খানা গন্ধলেবু রস অ্যাড করেছি, আর এতে প্রসাদামের স্বাদ, গন্ধ, মানে গন্ধ নয় সুগন্ধ একেবারে সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। রেডি হয়ে গেছে আমাদের প্রসাদম। তবে সবাই মিলে অন্ততপক্ষে একবার হলেও হরে কৃষ্ণা অবশ্যই বলবেন কিন্তু এই প্রসাদমকে দেখে। আর প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি প্রথমে এখানে ভেজে নেব কিছু পাঁপড়, কারণ প্রসাদমের সাথে পাঁপড়কে আমি সার্ভ করব। আর এখানে পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড়টাকে তুলে ব্যাটারটা যে গুলেছিলাম ওর মধ্যে ছোট ছোট বেগুন পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাকে হালকা করে ভেজে প্রসাদমের সাথে সার্ভ করব।